করোনাকালেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মানার আহ্বান। করোনায় ৩৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,৫৩১। শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের যত্ন নেওয়ার পরামর্শ। জীবন নিয়ে মুনাফা অর্জন না করার আহ্বান ওবায়দুল কাদেরের। সিলিন্ডার মজুতদারদের সমালোচনা। এবার রাজধানীতে ২৩টি কোরবানির পশুর হাট, এখনও মেলেনি উত্তরা ১৫ নম্বরের ইজারাদার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বছরের প্রথম সূর্যগ্রহণ আংশিক দেখা গেল বাংলাদেশে। করোনাকালেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জীবনযাত্রা চলমান রাখতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। আর করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চলতি অর্থ বছরের ২৪তম সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। করোনা মহামারীতে বৈশ্বিক অর্থনীতিতে এখন স্থবিরতা। এমন পরিস্থিতিতে সরকার ভাবছে সংকট কাটিয়ে অগ্রগতির মূলধারায় যুক্ত হতে। একনেক চেয়ারপারসন তার সূচনা বক্তব্যে উন্নয়নের গতি ধরে রাখার আহ্বান জানান। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। দেশবাসীকেও একটু অনুরোধ করব যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। সভায় ৫ মন্ত্রণালয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে ৯,৪৬০ কোটি টাকা। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। আমাদের বাস্তবায়নের হার মে মাসের ৩১ তারিখ পর্যন্ত এই বছরের ছিল ৫৭.৩৭%, যা একই সময় গত বছরের মে পর্যন্ত ছিল ৬৭.৯৭%, প্রায় ১০% কম। দেশে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা এবং সব কারাগারে ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে প্রধানমন্ত্রীর অনুশাসন দিয়েছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের ১০৬তম দিনে দেশে নতুন আক্রান্ত ৩,৫৩১ আর মারা গেছে ৩৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ১৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ১,১২,৩০৬। মৃত্যুর সংখ্যা ১,৪৬৪। এদিকে সুস্থ হয়েছে আরও ১,০৮৪ জন। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। দেশে ৬২ ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৫,৭১০। এর মধ্যে ১৫,৫৮৫টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে ৩,৫৩১ জন। মারা গেছে আরও ৩৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,৪৬৪ জন। ঢাকা বিভাগ ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৪ জন, রংপুর ১ জন এবং সিলেট বিভাগে ১ জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৩ জন, বাড়িতে ৬ জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২২.৬৬%, আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হার ১.৩০%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৬ লাখের বেশি। শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের প্রতি বেশি যত্ন ও সতর্ক হওয়ার পরামর্শ দেয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবলকে দৃঢ় রাখবেন। নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা এবং ব্যায়াম এগুলো সবার জন্যই অবশ্যই পালনীয় এই সময়।
এবং শিশুদের প্রতি, গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে 7 জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষার সাথে বাড়ছে শনাক্তের সংখ্যাও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্না জামান। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় মারা গেছে 4 জন। তাদের একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং 3 জন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় উপসর্গ সহ মৃতের সংখ্যা দাঁড়ালো 16 জনে। 24 ঘন্টায় 22 জনের করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে 24 ঘন্টায় এক ব্যবসায়ী সহ 2 জন মারা গেছেন। মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে আসার পর জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন নড়াইলের নকসি গ্রামের মঞ্জুরুল ইসলাম। শনিবার বিকেলে সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। 10 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন ভোলার দৌলত খান উপজেলার সাবেক চরপাতা ইউপি সদস্য বাবুল পাটোয়ারি। অবস্থার অবনতি হলে শনিবার রাতে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে দেশে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় গাজীপুরে আরও 142 জন শনাক্ত হয়েছে। মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2815 জন। সুস্থ হয়েছেন 427 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও নার্স সহ আরও 10 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 775 জনে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে। সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 177 জন। মোট আক্রান্ত 3163 জন। হবিগঞ্জে একদিনের রেকর্ড 81 জন শনাক্ত। জেলায় মোট আক্রান্ত 357 জন। এদিকে করোনা আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। করোনা শনাক্তে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বরগুনা ও মুন্সিগঞ্জবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। সিলিন্ডার মজুত না করে করোনা প্রতিরোধে মনোনিবেশ করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। দীপু শিকদারের রিপোর্ট। নিজের বাসভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি সিলিন্ডার মজুতদারদের সমালোচনা করেন। মৃত্যু পথযাত্রীদের নিয়ে অনৈতিক মুনাফা অর্জন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তাদের সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এ ধরনের সিলিন্ডার এবং অনুমান নির্বোধ ঔষধের ব্যবহার হিতে বিপরীত হতে পারে। সিলিন্ডার মজুত করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে আমাদের করোনা প্রতিরোধে মনোনিবেশ করা জরুরি। করোনা সংকটের এই সময় গণমাধ্যমে বেতন ভাতা অব্যাহত রাখার আহ্বানও জানান মন্ত্রী। অন্যান্য খাতের মতো মিডিয়া তথা গণমাধ্যমও চাপে পড়েছে। আমি মালিকদের অনুরোধ করছি যতদূর সম্ভব সম্মুখ সারির যোদ্ধা সাংবাদিকদের বেতন ভাতা অব্যাহত রাখার। স্বল্প সময় করোনার নমুনা সংগ্রহ এবং দ্রুত রিপোর্ট প্রদানের তাগিদ দেন ওবায়দুল কাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 14টি এবং উত্তর সিটিতে 9টি পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করেছে। তবে উত্তরা 15 নম্বর হাট ইজারা দিতে এখনও কেউ আগ্রহ দেখায়নি। এই হাটের ইজারা দেয়া না গেলে প্রায় 6 কোটি টাকা রাজস্ব হারাবে উত্তর সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনে 23টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসিতে 14টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসিতে বসবে 9টি পশুর হাট। বন্টন সম্পর্কিত নীতিমালা 2011 অনুযায়ী গত 3 বছরের গড়মূল্যের উপর 6% বৃদ্ধি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 14টি এলাকার জন্য দরপত্র আহ্বান করেছে। 28 তারিখে প্রথম পর্যায়ে ড্রপিং হবে, এরপরে 8 তারিখে দেওয়া আছে, 19 তারিখে আছে। যদি আমরা প্রথম পর্যায়েই পেয়ে যাই
সবগুলো হাট থেকে দরপত্র এবং কাঙ্ক্ষিত দর, তাহলে হয়তো 28 তারিখের পরে এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন হাটগুলো আমাদের ইজারা হচ্ছে। একইভাবে উত্তর সিটি কর্পোরেশন 9টি হাটের দরপত্র আহ্বান করে। এর মধ্যে 8টি হাটের ইজারা নিতে আগ্রহী বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে গত বছরের সর্বোচ্চ দরের হাটটির জন্য কেউ কোনো দরপত্রই কেনেননি। উত্তরাপড়া নম্বর সেক্টর পশুর হাটটা, এটা সরকারি মূল্য ছিল 3,81,00,000 টাকা। শিডিউল নিয়েছিল কিন্তু কেউ ড্রপ করে নাই। 24 বা 25 আবার পরবর্তী ডাক আছে, সেইখানে হয়েও যেতে পারে। এবার নির্ধারিত হাটের বাইরে কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হয়েছে আজ সকাল 9:46 সূর্যগ্রহণ শুরু হয়। পৃথিবী থেকে শেষ দেখা যায় বিকেল 3:34। আকাশ মেঘলা থাকায় দুপুরের পর আংশিক এ গ্রহণ দেখা যায় বাংলাদেশে। করোনা পরিস্থিতিতে এ দৃশ্য দেখতে কোথাও কোনো আয়োজন না থাকলেও উৎসাহের ঘাটতি ছিল না মানুষের মধ্যে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। অমাবস্যার দিনে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি একই রেখায় চলে এলে সূর্য আড়াল হয়ে যায়। এই মহাজাগতিক ঘটনায় সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে আয়তনের কারণে পুরোপুরি ঢাকতে পারে না, তাই চাঁদেও ছায়ার বাইরে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। তা দেখা যায় রিং বা বলয় আকারে। চলতি বছরের প্রথম আংশিক সূর্যগ্রহণ হয়েছে রোববার। বাংলাদেশে এ গ্রহণ শুরু হয় বেলা 11:23 আর শেষ হয় 2:52। আকাশ মেঘের আড়ালে থাকায় দুপুরের পর খুব অল্প সময়ের জন্য এই গ্রহণ দৃশ্যমান হয়। বাংলাদেশ বা এই বলয় সূর্যগ্রহণের যে লাইনটি ছিল, সে লাইনের আশেপাশ দিয়ে দেশগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। এই সূর্যগ্রহণ আবার আমরা দেখতে পাবো 2022 সালের 25 অক্টোবর তারিখে। বাংলাদেশে প্রথম সূর্যগ্রহণ শুরু হয় রাজশাহীর আকাশে, শেষ হয় চট্টগ্রামে। বাংলাদেশ থেকে এই গ্রহণ পূর্ণ দেখা না গেলেও বিশ্বের বহু দেশ থেকে দেখা গেছে। দিনাজপুরের আকাশে এই গ্রহণ দেখেছেন উৎসুক মানুষ। সর্বশেষ আংশিক সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2019 সালের 26 ডিসেম্বর। এখন আমরা প্রকৃতিকে জানি এবং আমরা জানি এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, ফলে এখানে আসলে এটার কোনো প্রভাব বা কোনো কিছুই বা বিধিনিষেধ থাকবার কোনো কারণই এখানে নেই। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত মোট সূর্যগ্রহণ হবে 224টি। এর মধ্যে আংশিক গ্রহণ হবে 77টি, পূর্ণ গ্রহণ 68টি, যেগুলো দেখা যাবে ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু অংশে এবং আফ্রিকা ও এশিয়ার অধিকাংশ অঞ্চল থেকে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে চলাচল শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার দুপুর 12টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG001 গাংচিল বিমানটি 187 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, এখন থেকে সপ্তাহে প্রতি রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডনে একটি ফ্লাইট পরিচালনা করবে। উন্মুক্ত জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা দক্ষিণের 22 ও 33 নং ওয়ার্ডে বছরব্যাপী নর্দমা পরিষ্কার উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মেয়র বলেন, এই কার্যক্রম বছরব্যাপী চলবে। প্রতি ওয়ার্ডের নর্দমা মাসে অন্তত 2 বার পরিষ্কার করা হবে। ওয়াসাকে সতর্ক করে তিনি বলেন, নর্দমা পরিষ্কার করে রাস্তায় রাখলে জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনগণের সেবা নিশ্চিত করার প্রতিও তাগিদ দেন তাপস। আমি এখানে মাস্টার কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না, তাহলে জরিমানা দেওয়া হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করোনা রোগীদের জন্য জরুরি চিকিৎসায় পাশে দাঁড়ানোয় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রয়াত মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী মিনিন্টুর ব্যবস্থাপনায় ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দলের সামর্থ্যবান নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, অ্যাম্বুলেন্স সহ জরুরি চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করছে স্থানীয় আওয়ামী লীগ। সারা দেশে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণের সাথে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। এমন অবস্থায় এডিস মশা নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগ করছে পৌর কর্তৃপক্ষগুলো। সেই সাথে জনগণকে নিজ নিজ বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হচ্ছে। ২১-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন নরসিংদীবাসী। জেলার ৬টি পৌর এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকলেও বাড়ছে এডিস মশার উপদ্রব। পৌর এলাকায় ডেঙ্গু নিধন শুরু হলেও কার্যক্রমটি পুরো জেলাব্যাপী পরিচালনার দাবি সাধারণ মানুষের। বর্তমানে 5টি ফগার মেশিন দিয়ে দৈনিক 50 লিটার ওষুধ ছিটানোর কাজ করছে পৌর কর্তৃপক্ষ। নরসিংদীর মানুষকে আমি আশ্বস্ত করতে পারি যে নরসিংদীতে আমি আশা করি ডেঙ্গু হবে না কারণ। এদিকে জেলা প্রশাসক জানালেন, করোনা পরিস্থিতিতে ডেঙ্গু মশার বিষয়টি যাতে চাপা না পড়ে সেজন্য তৎপর রয়েছে প্রশাসন। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ পৌরসভাকে আমরা নির্দেশনা দিয়েছি তারা যাতে অব্যাহতভাবে একটি প্রকল্প রাখে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্প এবং ডেঙ্গু প্রতিরোধ প্রকল্প। এদিকে এডিস মশা নিধনে মেহেরপুর ও গাংনী পৌরসভা এলাকাগুলোই প্রথম পর্যায়ে এডিস মশার লার্ভা নষ্ট করতে ফগার মেশিন দিয়ে বিষ স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশা নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগের পাশাপাশি জনগণকে বসতবাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে সচেতন করা হচ্ছে। প্রতিনিয়ত ড্রেন, রাস্তা যেগুলো আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বাড়ি দিয়েছি, ব্যাপক আকারে কাজ চলছে। নিয়মিত মশার ওষুধ প্রয়োগ ও ময়লা আবর্জনা পরিষ্কার না করলে ডেঙ্গুও ভয়াবহ হওয়ার শঙ্কা নোয়াখালীবাসীর। যখন স্প্রে করে একটু কম থাকে আবার শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের আনাচে কানাচে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে করোনা মোকাবেলার পাশাপাশি নজর আছে ডেঙ্গু নিয়ন্ত্রণেও। রত্না জামান, ২১ টেলিভিশন। করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ১২তম দিনে চলছে লকডাউন। সংক্রমণ ঠেকাতে রাজাবাজারে প্রবেশের ৮টি প্রবেশ পথের সবকটি বন্ধ রয়েছে। কড়াকড়ি আরোপে কাজ করছে পুলিশ। জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে পরিচয় ও কারণ নিশ্চিত করে এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে। এদিকে সকালের দিকে প্রবেশ পথগুলোতে মানুষের উপস্থিতি বাড়ে, তবে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ঘরে ফিরে যেতে হয় তাদের। আমাদের কন্ট্রোল রুমে বলে পুলিশের পারমিশন নিয়ে তারপর বের হয়। একদম যদি না বের হলে তার সমস্যা, তখন আমরা তাকে চেষ্টা করি আর কি। এছাড়া আর কোনো আদারওয়াইজ কোনো লোক বের হচ্ছে না। ঔষধ কিংবা যে কাঁচা বাজার কিংবা যেটা সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সরকারি মাধ্যম দিয়ে আমরা অনলাইনের মাধ্যমে এটা দেওয়ার ব্যবস্থা করছি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা। বরগুনায় জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিপ্লোমা চিকিৎসকদের পদ পরিবর্তন করে নাম দেওয়া হয় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। জেলার বিভিন্ন এলাকায় করোনা রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন এসব কর্মকর্তা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও পিপিই ছাড়াই দায়িত্ব পালন করছেন বরগুনা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৫৪ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে সেবা দিচ্ছেন তারা। বিশেষ করে যেখানে উন্নত স্বাস্থ্যসেবা নেই সেসব অঞ্চলেও পরামর্শ ও সেবা দিচ্ছেন এসব কর্মী। আমরা এই ক্লিনিকে সেবা নিতে এসে অনেক খুব খুশি হয়েছে আর সব সেবাই পাই। আগেও সেবা অনেক ভালোভাবে পেয়ে আসছি, এখনো বর্তমানে পাচ্ছি। আমরা মঙ্খ ডাক্তারের
কাছ থেকে অনেক সুবিধা পাই, তার ওষুধ খেলে ভালোই। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা, তবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রয়োজনের তুলনায় অনেক কম। এখনো শূন্য পদগুলো সারা বাংলাদেশে ছড়াই রয়েছে, যেগুলো যদি পূরণ করা হতো তাহলে চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত, চিকিৎসা ব্যবস্থা সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করা সম্ভব হতো। আমি তাদের এই ঝুঁকির কথা অবশ্যই স্বীকার করছি। আমি তাদেরকে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদেরকে প্রোটেকশনের ব্যবস্থা করেছি। বরগুনা সহ সারা দেশে প্রায় 10,000 ডিপ্লোমা চিকিৎসক বেকার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদ শূন্য রয়েছে প্রায় 5,000। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর পাশাপাশি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের পদোন্নতি ও শূন্য পদে নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। আফসানা নীলা, 21 টেলিভিশন। চট্টগ্রামে করোনায় প্রবীণদের মৃত্যুর হার বেশি হলেও আক্রান্তের দিক থেকে এগিয়ে তরুণ ও যুবক। গত 2.5 মাসে আক্রান্ত 5,500 রোগীর মধ্যে 4,000ই তরুণ এবং যুবক। অপরদিকে আক্রান্ত 1,271 জন প্রবীণের মধ্যে মারা গেছেন 87 জন। বিধিনিষেধ না মানায় তরুণদের মধ্যে আক্রান্তের হার তুলনামূলক বেশি। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি স্বপ্ন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় 6,244 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন 127 জন, যা মোট আক্রান্তের 2.5%-এরও বেশি। করোনায় 60-49 জনের মৃত্যুর পাশাপাশি 50 বছর বয়সী রয়েছেন 38 জন। অন্যদিকে 21 থেকে 45 বছর বয়সী মারা গেছেন 35 জন। চাকরির কারণে হোক, অফিসের কারণে হোক, তারপরে তাদের কলকারখানা, বিজনেস, যে কোনো কারণেই হোক না কেন, বা অনেকটা বেড়ানোর জন্য তারা ঘর থেকে বারবার বের হয়ে আসতেছেন, এ কারণে তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। গত 3 এপ্রিল 60 বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রামে করোনা রোগের বিস্তার ঘটলেও তা তরুণ ও যুবকদেরও সংক্রমিত করেছে। মোট আক্রান্ত 69% মধ্যে তাদের সংখ্যা 3,824 জন, আর 50 কিংবা তার ঊর্ধ্ব বয়সী আক্রান্ত হয়েছেন 1,271 জন। চট্টগ্রামের 16 উপজেলায় 28 জন মারা গেলেও শুধুমাত্র নগরীতেই মৃত্যু হয়েছে 99 জনের। আর চিকিৎসা দিতে গিয়ে তরুণ চিকিৎসক মারা গেছেন 6 জন। মাস্ক পরে নাই, তারপর হচ্ছে আপনার অযথা ঘোরাফেরা করেছে, আড্ডা দিয়েছে, তো যার ফলে তাদের মধ্যে আসলে সংক্রমণটা বেশি হয়েছে। তরুণরা বিধিনিষেধ না মানায় বৃদ্ধরাও সংক্রমিত হচ্ছেন করোনায়। এই অবস্থায় মৃত্যুর হার কমাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের আহ্বান বিশেষজ্ঞদের। ঘর থেকে একেবারেই বেরোবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব এবং অন্যান্য যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলবেন। আক্রান্তের দিক থেকে এগিয়ে থাকায় ইতোমধ্যে নগরীর 10টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। পার্বত্য অঞ্চলের প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি কেনার পাশাপাশি এবার আনারস কিনে দরিদ্রের মাঝে বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাঙামাটি নানিয়াচরের বিভিন্ন এলাকা হতে ন্যায্য মূল্যে আনারস কিনছে সেনাবাহিনী। করোনা পরিস্থিতির কারণে বাজারে ন্যায্য মূল্যে আনারস বিক্রি করতে না পেরে দুর্দশায় আছেন কৃষকরা। তাদের পাশে দাঁড়াতে চট্টগ্রাম এরিয়া ও 24 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি আনারস কিনে সেনা সদস্যদের খাদ্য তালিকায় যুক্ত করা হয়। সেনাবাহিনীর এমন উদ্যোগে নানিয়াচরের দরিদ্র আনারস চাষিদের মুখে হাসি ফুটেছে। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। গ্রামীণ অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ব্যবস্থাপনায় আনতে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ জরুরি বলে মনে করছেন কৃষিবিদ ও কৃষি অর্থনীতিবিদরা। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে এ মতামত উঠে আসে। এতে দেশের স্বনামধন্য কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী ও কৃষি অর্থনীতিবিদরা অংশ নেন। তারা বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষির জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে পারলে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপকৃত হবে। এ সময় কৃষির জন্য সরকার ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজে দ্রুত বাস্তবায়ন চান তারা। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য নতুন একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলারও পরামর্শ দেন বক্তারা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনাকালেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি মানার আহ্বান।
করোনায় 39 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 3,531, শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের যত্ন নেওয়ার পরামর্শ। জীবন নিয়ে মুনাফা অর্জন না করার আহ্বান ওবায়দুল কাদেরের, সিলিন্ডার মজুতদারদের সমালোচনা। এবার রাজধানীতে 23টি কোরবানির পশুর হাট, এখনও মেলেনি উত্তরা 15 নম্বরের ইজারাদার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।